আজকের গল্প চিন্ময় নূর রচিত চৈত্র শেষে শ্রাবণধারা। টানা 3 দিন পর আজ আকাশ পরিষ্কার হয়ে সূর্যি মামা উঁকি দিয়েছে। গত 3টে দিন তুরাগের কেটেছে এক প্রকার গৃহবন্দী অবস্থায়। সারাদিন ঘরে বসে চৈতির সঙ্গে খুনসুটি আর ঝগড়া করেই ওর সময় পার হয়েছে। আজ রোদের ঝিলিক দেখে তুরাগের মনে হয় সে 3 দিন পর নিজের প্রাণ ফিরে পেয়েছে। মাছ ধরা তুরাগের নেশা নয়, রীতিমতো মজ্জাগত অভ্যাস। জাল ফেলে মাছ না ধরলে ওর দিনটাই অপূর্ণ থেকে যায়। চৈতি ঠিক বোঝে না এই কাদা জলে ভিজে মাছ ধরে লোকটা আসলে কি আনন্দ পায়। তাই আজ সে ঠিক করে নিজেই দেখে আসবে তুরাগের মাছ বিলাস। তুরাগ যখন ঘর থেকে বের হয়ে ঘাটের দিকে হাঁটা দেয়, চৈতিও গুটি গুটি পায় ওর পেছন পেছন নৌকো পর্যন্ত চলে যায়। তুরাগ নৌকায় উঠে লাঠিটা হাতে নিয়ে মাত্রই দড়ির বাঁধনটা খুলতে যাবে, অমনি দেখে ঘাটে চৈতি দাঁড়িয়ে আছে। তুরাগ ভ্রু কুচকে চৈতির আপাদমস্তক একবার দেখে নিয়ে নিরস গলায় প্রশ্ন করে, কি? চৈতি এক হাত কোমরে দিয়ে বেশ ভাব নিয়ে বলে, আমিও যাব আপনার সাথে। তুরাগ এবার হো হো করে হেসে ওঠে। হাসি থামিয়ে সে বৈঠাটা নৌকার পাটাতনে ঠকাস করে রেখে বলে, রোদ উঠলে গায়ের চামড়া পুইরা ছাই হয়ে যায় রাজকন্যা, তার উপর জালের আশটা গন্ধ সহ্য করতে পারবেন তো, নাকি মাঝপথে গিয়ে আবার কান্নাকাটি শুরু করবেন? চৈতি এক লাফে নৌকায় উঠে তুরাগের মুখোমুখি বসে পড়ে। নৌকাটা হালকা দোলে উঠতে সে শক্ত করে নৌকোর কানা ধরে ফেলে। রোদে পড়ি আর বৃষ্টিতে ভিজি, তাতে আপনার কি? নৌকো ছাড়েন তো দেখি। তুরাগ আর কথা বাড়ায় না, মুচকি হেসে লগি দিয়ে জোরে এক ঠেলা দেয় তীরের দিকে। নৌকাটা ধীরে ধীরে তীরের মায়া কাটিয়ে নদীর রূপালী জলের বুকে ভাসতে শুরু করে। রোদের ছটায় নদীর জল হীরার দানার মতো চিকচিক করছে। তুরাগ শক্ত হাতে বৈঠা ধরে, আর চৈতি মন্ত্রমুগ্ধের মতোই দেখতে থাকে। তুরাগ নৌকার বৈঠা বায় আর চোখে বারে বারে চৈতির দিকে তাকায়। চৈতি যখন বিভোর হয়ে বিলের মাঝে ফুটে থাকা রাশি রাশি শাপলা দেখছে। সাদা আর লাল শাপলার মেলা বসেছে জলের বুকে। তার খুব মন চাই একটু ছুঁয়ে দেখতে, কিন্তু বিলের গভীরতা আর টলটলে জলের নিচে কি আছে তা ভেবে ভয়ও জাগে। তবু কৌতূহল সামলাতে না পেরে সে হাত বাড়িয়ে শাপলাগুলো একটু ছুঁতে চায়। তার হাত বাড়ানো দেখে তুরাগ সতর্ক গলায় সঙ্গে সঙ্গে বলে ওঠে, শুইবেন না, এই তলে সাপ থাহে। চৈতি আতঙ্কে বিদ্যুৎ বেগে হাত সরিয়ে নেয়। তুরাগ তখন মৃদু হেসে বইটাঠা নৌকার পাটাতনে তুলে রাখে। নৌকোটা আপন গতিতে ভাসছে। তুরাগ নিজেই উপর হয়ে হাত বাড়িয়ে কয়েক গুটি লম্বা ডাটা সহ টাটকা শাপলা ছিঁড়ে আনে। তারপর জল ঝেড়ে সেগুলো চৈতির দিকে এগিয়ে দেয়। চৈতি একগাল হেসে শাপলাগুলো হাতে নেয়। শাপলার পাপড়িগুলোর স্নিগ্ধতা আর জলের শীতলতায় ওর ভালো লাগছে। সে অবচেতনে শাপলাগুলোর ঘ্রাণ নেওয়ার জন্য নাকের কাছে নিয়ে যায়। তুরাগ এবার টিপ্পনি কাটে, সারাদিন তো আমার লগে মুখে 100টা ব্যাহা হরেন, এখন আবার এইডি মুখে দিতাছেন ক্যারে? চৈতি ভেঙচি কেটে মুখ ফিরিয়ে আবার সামনে তাকায়। নৌকার ধীর গতির সাথে সাথে প্রকৃতির এই আদিম রূপ দেখতে দেখতে চৈতির মনে আবার এক অদ্ভুত চিন্তা জাগে। চৈতি মাঝে মধ্যে শুনে তুরাগ আপন মনে গুনগুন করে গান গায়, কিন্তু কখনো স্পষ্ট করে গান শোনা হয়নি, আর তারও কোনোদিন বিশেষ আগ্রহ জাগেনি। তবে আজকের এই রোদেলা সকালে নদীর বুক চিরে যখন নৌকোটা এগিয়ে চলেছে, তখন হঠাৎই ওর মনে হয় এই লোকটার গলায় একটা গান শুনলে মন্দ হতো না। কিন্তু বলবে কি করে? তুরাগ তো দিন দিন বুনো বাদর হয়ে উঠেছে। এখন যদি সে নিজে থেকে গান গাইতে বলে, তবে লোকটা নির্ঘাত উল্টোপাল্টা কিছু ভেবে বসবে, নয়তো পেয়ে বসবে। তাই চৈতি মুখ বুজেই বসে থাকে। বেশ কিছুক্ষণ পর বাতাসের শব্দ ছাপিয়ে তুরাগের গুনগুন সুরটা ভেসে আসে। চৈতি একবার তুরাগের দিকে আর চোখে তাকায়, তারপর একটু ঝামটা দিয়েই বলে, অমন মশার মতো গুনগুন করবেন না তো, কানে লাগে।
গাইলে জোরে গান, না হলে চুপচাপ নৌকো চালান। তুরাগ বৈঠার টানে এক অদ্ভুত ছন্দ তুলে চৈতির দিকে তেচরা নজরে তাকায়। কেন, আপনার কি আমার গলার গান শুনতে খুব মন চাইতেছে? চৈতি ছটফট উত্তর দেয়, একদম না। তুরাগ যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেছে। সে হো হো করে অট্টহাসি দিয়ে ওঠে। তারপর নিজের নিচের ঠোঁটটা দাঁত দিয়ে কামড়ে ধরে চোখের ইশারায় বলে, ও আচ্ছা, মন চাইতেছে না, তাইলে তো আমি আজ গামই, ইস্তা মতো গামু। কথাটা বলি তোরা একবার মিছিমিছি গলাটা পরিষ্কার করে নেয়। নদীর বিশালতার মাঝে বুক ভরে শ্বাস নিয়ে সে এক দীর্ঘ সুর টানে। হো অন্তর নামের সম্পান মাঝে উজান গাঙে আয়সা, একুল একুল থামে না রে, যায় রে ভাইসা ভাইসা, মাঝে যাও না একটু ধীরে আমার লওনা ভাটির তীরে, মন অঙ্গার হইল তার বাঁশির সুরে। তুরাগের গান গাওয়া শেষ হতেই চারপাশের নিস্তব্ধতা আরও গাঢ় হয়ে আসে। তুরাগ বৈঠাটা আলতো করে নৌকোর পাটাতনে রেখে চৈতির দিকে তাকায়। তারপর তার কণ্ঠে কর্কশ আঞ্চলিক টান নেই, বরং শুদ্ধ ভাষায় সে জিজ্ঞেস করে, বলুন তো আমার গানের গলা কেমন? তুরাগের মুখে এমন ঝরঝরে শুদ্ধ ভাষা শুনে চৈতি একদম চমকে যায়। লোকটা তো কখনো এভাবে কথা বলে না। চৈতি মনে মনে ধরেই নিয়েছিল যে তুরাগ শুদ্ধ ভাষা জানেই না, কিন্তু এখনকার এই কণ্ঠস্বর কোনো শিক্ষিত মার্জিত যুবকের। তুরাগ উত্তরের অপেক্ষায় আবার ধীর স্থিরভাবে জিজ্ঞেস করে, কি হলো, কথা বলছেন না যে, বলুন। চৈতির এখনো ঘোর কাটেনি। সে একরকম আনমনেই বিড়বিড় করে বলে, খুব সুন্দর। চৈতির অকপট স্বীকারোক্তি শুনে তুরাগের ঠোঁটুর কোণে এক চিলতে তৃপ্তির হাসি ফোটে। নৌকো তখন মাঝবিলের শান্ত জলের ওপর স্থির হয়ে ভাসছে। চৈতি কৌতূহল সামলাতে না পেরে এবার পাল্টা প্রশ্ন ফেলে, আপনি আজকে হঠাৎ এমন শুদ্ধ ভাষায় কথা বলছেন যে? তুরাগ এবার কিছুটা উদাস হয়ে নদীর ওপারের দিকে তাকায়, দীর্ঘশ্বাস ফেলে বলে, আপনার পাশে আমারে কোনো দিক দিয়েই মানায় না, তাই নিজেকে একটু পরিবর্তন করার চেষ্টা করলাম। তাছাড়া আপনি আমাকে পছন্দও করেন না, এমন তামাটে রঙের মানুষকে পছন্দ করানো যায় না জানি। তুরাগের হীনমন্যতা শুনে চৈতির ভেতরটা হু হু করে ওঠে। লোকটার কথা শুনে ওর খুব খারাপ লাগে। তুরাগের শারীরিক গঠন বা চেহারা নিয়ে তো চৈতির মনে কখনো কোনো প্রশ্নই আসেনি। তুরাগ হয়তো নেশাভান করে বলে চেহারায় একটা রুক্ষ ভাব আছে। আমি কি কখনো বলেছি যে আপনাকে মানায় না? আপনি মদ পান করেন তাই আপনাকে এমন দেখায়। আপনি সিগারেট খান, ওইটা আমার একদম পছন্দ নয়। আপনার এই ভবঘুরে আর ছন্নছাড়া ভাবটাও আমার খুব বিরক্ত লাগে। তুরাগ উৎসুক হয়ে প্রশ্ন করে, আর? চৈতি দুপাশে মাথা দুলিয়ে না করে বলে, আর কিছু না। তুরাগ এবার চৈতির চোখের মণি বরাবর তাকিয়ে শেষ প্রশ্নটা ছুড়ে দেয়, আমার কোনো কিছুই কি আপনার পছন্দ নয়? চৈতি এক মুহূর্ত চুপ থেকে তুরাগের চোখের দিকে তাকায়। তারপর খুব নিচু স্বরে কিন্তু স্পষ্ট গলায় বলে, আপনার চোখ দুটো খুব সুন্দর। তুরাগ আবার হো হো করে হেসে ওঠে। হাসতে হাসতে এসে বলে, যাক, শেষমেশ আমার কিছু একটা আপনার পছন্দ হয়েছে। চৈতি কিছু একটা বলতে যাবে তার আগে দূর থেকে একজন বয়স্ক লোকের উদ্দাত্ত কণ্ঠস্বর ভেসে আসে, তুরাগ বেটা, এইদিকে আয় তো। চৈতি আর তুরাগ দুজনই সচকিত হয়ে সেদিকে তাকায়। বিলের শান্ত জলের উপর দিয়ে শব্দটা বেশ স্পষ্ট ভেসে এসেছে। দূরে নৌকার উপর দেখা যায় এক বৃদ্ধ লোক দাঁড়িয়ে হাত নাড়ছেন, আর তার পাশেই এক বৃদ্ধা মহিলা কুঁজো হয়ে কি যেন দেখছেন। তুরাগ এক মুহূর্ত দেরি না করে হাসি মুখে চিৎকার করে উত্তর দেয়, আইতাছি দাদা, বলে সে বৈঠা হাতে নেয়।
দীর্ঘ টানে নৌকোটাকে সেই নৌকোর দিকে ঘোরায়। চৈতি অবাক হয়ে তুরাগের দিকে তাকিয়ে প্রশ্ন করে, উনি এত দূর থেকে আপনাকে চিনলেন কিভাবে? তুরাগ বইটা চালাতে চালাতে নির্লিপ্ত গলায় বলে, এই হানে আমি আর উনিই আসি, আর কেউ সচরাচর আহে না। চৈতি আর কোনো কথা বাড়ায় না। এখন সে অস্বস্তি হতে শুরু করেছে। আকাশের রোদের তেজ হঠাৎ অনেকটা বেড়ে গেছে। জলের উপর রোদের প্রতিফলন সরাসরি ওর চোখে এসে লাগছে। আর এই গরম সহ্য হচ্ছে না এখন, একটুও ভালো লাগছে না। তুরাগ জাফর আলীর নৌকোর একদম গা ঘেঁষে নিজের নৌকোটা ভেড়াতেই জাফর আলীর স্ত্রী কৌতূহলী চোখে তুরাগকে শুধায়, কে রে এটা? আমার বউ। চৈতি তখন মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছে সামনে বসা ওই মহিলার দিকে। মহিলার বয়স হয়েছে ঠিকই, কিন্তু তার চেহারায় বার্ধক্যের ছাপ পড়ার সাহস পায়নি। দুধে হালতা গায়ের রং, আর সবচেয়ে বিস্ময়কর হলো তার চোখের মনি একদম নীল। পাতলা ঠোঁটে এক চিলতে অমলিন হাসি লেগে আছে। চৈতি পলক ফেলতে ভুলে যায় এমন অপার্থিব সৌন্দর্য এই অজপাড়া গায়ের বিলে সে কল্পনাও করতে পারেনি। হঠাৎ জাফর আলীর রসিকতা মাখানো গম্ভীর কণ্ঠে চৈতির ঘোর কাটে, আমার বউয়ের উপর নজর লাগা যাইব। কথাটা শুনে চৈতি লজ্জায় আর কুণ্ঠায় একদম কুঁকড়ে যায়। সাথে সাথে চোখ নামিয়ে সে হাতের শাবলাটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তুরাগ নিজের দাদার মতো এই মানুষের কথা শুনে হো হো করে হেসে ওঠে। তারপর চৈতিকে আলতো করে কনুই দিয়ে খোঁচা দিয়ে বলে, আমার বউ তো কম না দাদা, আপনার পছন্দ হয়েছে তো? জাফর আলী নিজের স্ত্রীর দিকে এক গভীর অনুরাগের দৃষ্টিতে তাকিয়ে বলেন, আমার সামনে তো নীল চোখের পরি বইয়া রয়েছে। এই পরি ছাড়া আমার নজর অন্য কোনো নারীর দিকে যায় না রে। তুরাগ মুচকি হাসে। সে আগে থেকেই জানে জাফর আলী এই বয়সে এসেও নিজের স্ত্রীকে ঠিক কতটা পাগলের মতো ভালোবাসেন। এর মাঝে জাফর আলীর স্ত্রী চৈতির মায়াবী মুখটার দিকে তাকিয়ে মুগ্ধ সুরে বলেন, তোর বউ খুব সুন্দর তুরাগ, একদম কচি লতা, আমার খুব পছন্দ হয়েছে ওকে। মহিলার কণ্ঠস্বরটা যেন মিহি সুরের মতো চৈতির কানে বাজে। এত সুন্দর আর মোলায়েম কণ্ঠও কি কারো হয়? চৈতির খুব জানতে ইচ্ছে করে এই রূপবতী নারীর নাম কি। সে দ্বিধা ঝেড়ে লাজুক স্বরে জিজ্ঞেস করে, আপনিও দেখতে খুব সুন্দর, আপনার নামও নিশ্চয়ই আপনার মতোই খুব সুন্দর হবে। চৈতির প্রশ্নের রেশটুকু কাটতে না কাটতেই তুরাগ ফটাফট উত্তর দিয়ে দেয়, আলো কাল হাসান জাফর আলীর রূপবতী বউ। জাফর আলী একটু গম্ভীর হয়ে নিজের হাতে ধরা জালটা তুরাগের দিকে বাড়িয়ে দেন। জালের রশিটা টেনে ধরে তিনি বেশ কসরত করছেন বলেই মনে হয়। তিনি তুরাগকে উদ্দেশ্য করে বলেন, দেখো তো বেডা, এটা কি এর লগে জানি তলায় আটকাইয়া গেছে। মেলা জোর লাগাইলাম, কিন্তু এক চুলো লড়ে না। তুরাগ কোনো কথা না বাড়িয়ে নিজের হাত বাড়িয়ে জালটা শক্ত করে ধরে। জালে হাত দিয়ে সে একবার সজোরে টান দিতেই পানির নিচে থাকা ভারী কিছু একটা নড়ে ওঠে। তুরাগ পেশিবহুল হাতে আরও দুই একবার হ্যাচকা টান দিতেই পানির নিচে আটকে থাকা ভারী বস্তুটা ধীরে ধীরে উপরে উঠতে শুরু করে। পানিটা ছিঁড়ে যখন জিনিসটা উপরে ভেসে ওঠে তখন সবার চোখ ছানা বড়া হয়ে যায়। পানির উপর একটা চটের বস্তা দৃশ্যমান, আর তার সাথে সাথে এক প্রচণ্ড উৎকট ও বিশ্রী পচা গন্ধ চারপাশের শান্ত বাতাসে বিষ ঢেলে দেয়। গন্ধে টিকতে না পেরে জাফর আলী, তার স্ত্রী আলো এবং চৈতি সবাই মুহূর্তের মধ্যেই হাত দিয়ে নিজের নাক মুখ চেপে ধরে। তুরাগ এক মুহূর্ত বস্তাটার দিকে স্থির চোখে তাকিয়ে থাকে। তারপর বিরক্তিতে ঝপ্পাত করে জালের রশিটা ছেড়ে দেয়। ভারী কিছুর সাথে নিচে বেঁধে রাখা ছিল বলে বস্তাটা আবারও টুপ করে জলের গভীরে তলিয়ে যায়। চারপাশের বাতাস তখনও পচা গন্ধে ভারী হয়ে আছে। তুরাগের কপালে ভাঁজ পড়ে।
সে অভিজ্ঞ চোখে জালে লেগে থাকা পানির দিকে তাকিয়ে মুখটা তিতা করে। আজকাল প্রায় মাছ ফেলে মাছ ধরতে এলে বা জাল ফেললে এই ধরনের রহস্যময় আর দুর্গন্ধে ভরা বস্তা পাওয়া যায়। ঘড়ির কাঁটা তখন দুপুর 2টোর ঘাড়ে। রোদের তেজ তুঙ্গে থাকলেও কিয়ামের অস্বস্তি কমে না। ব্যর্থ মনোরথে সে এখন ফেরার পথে। হঠাৎ কিয়ামের বিলের এক পাড়ে কিছুটা উঁচু জমিতে একদল মানুষের জটলা তার চোখে পড়ে। নির্জনে চরাঞ্চলে এত মানুষের ভিড় দেখে কিয়ামের খটকা লাগে। সে জহিরকে ইশারা করতেই স্পিড বোর্ডের মুখটা সেদিকে ঘুরিয়ে নেওয়া হয়। জলের বুক চিরে তীরের দিকে ধাবিত হয় বোটটা। যত কাছে যাচ্ছে মানুষের জটলা আর উত্তেজনা তত স্পষ্ট হচ্ছে। বোটটা তীরের একদম কাছে আসতেই কিয়াম দেখে মানুষগুলো কি এক জিনিস ঘিরে ধরে আছে। বাতাসের সাথে পচা আর উৎকট গন্ধ ভেসে আসছে। কিয়ামের ঠোঁটের কোণে ভাঁজ পড়ে। সে স্পিড বোট থেকে এক লাফে কাদামাখা মাটিতে নেমে পড়ে। মানুষের ভিড় ঠেলে ভেতরে ঢুকতেই কিয়ামের নজর পড়ে একটা চটের বস্তার উপর। কিয়াম দ্রুত সেখান থেকে সরে যায়। এত পচা গন্ধে তার দম আটকে আসছে। মনে হচ্ছে নাড়ি ভুড়ি উল্টে আসবে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো আশেপাশের মানুষগুলোর মধ্যে কাউকে দেখে বোঝার উপায় নেই যে এখান থেকে কোনো গন্ধ আছে। তারা দিব্যি বস্তার চারপাশে ভিড় করে ঘুরঘুর করে সেটা দেখছে, যেন কোনো আজব তামাশা। কিয়াম ভিড় থেকে বেরিয়ে একটু দূরে গিয়ে দাঁড়ায়। জহির তো সহ্য করতে না পেরে ওখানেই বমি করে দিয়েছে। কিয়াম হাত দিয়ে নাক চেপে একটু সামনে এগোতেই তার চোখ যায় একটা বড় গাছতলার দিকে। সেখানে 4 জন মানুষ গোল হয়ে বসে আছে। কিয়ামের তীক্ষ্ণ চোখ একজনের ওপর গিয়েই আটকে যায়। দূর থেকেই চেনা যায় সেই অবয়ব। তার হৃৎপিণ্ড আন্দোলন শুরু করে। এই তো তার বহু বছরের অপেক্ষার মানুষটা। কিয়াম দ্রুত পায়ে সেদিকে এগোতে থাকে। সে যতই এগোচ্ছে তার হৃদয়ের ধুকপুকানি ততই বাড়ছে। উত্তেজনায় তার কপালে ঘাম জমেছে। কিয়াম প্রায় গাছতলার কাছাকাছি পৌঁছতেই তুরাগ কোত্থেকে ছটফট করে দৌড়ে এসে একদম তার পথ আটকে দাঁড়ায়। কিয়াম বিরক্তিতে ফেটে পড়ে। সে বারবার গাছতলার মানুষটির দিকেই তাকাতে চাইছে, কিন্তু তুরাগ সামনে দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছে। তুরাগ একটু বাঁকা হেসে কিয়ামের দিকে তাকিয়ে আঞ্চলিক টানে বলে, হ্যাঁ নে যাইতে পারতেন না। কিয়াম দাঁতে দাঁত চেপে চরম বিরক্ত হয়ে বলল, কেন? তুরাগ এবার বেশ আয়েশ করে একটু ভাব নিয়ে বুক টান টান করে বলে, ওইখানে আমার কলিজার ডিম, মাছের ডিম, আমার বউ ঘোড়ার ডিম বইয়া আছে। পরপুরুষের নজর হানে পড়া নিষেধ। পরপুরুষ শব্দটা কিয়ামের কানে তপ্ত সীসার মতো লাগে। রাগে ওর কপালের রগগুলো ফুলে ওঠে। 2 দিনের এই যাযাবর বৈরাগী তাকে কিনা বলে পরপুরুষ। কিয়াম নিজেকে সামলাতে পারে না। দাঁতে দাঁত চেপে তুরাগকে মারার জন্য হাত তোলে, কিন্তু তুরাগ এবার আগের মতো স্থির দাঁড়িয়ে থাকে না। সে চট করে 2 পা পিছিয়ে গিয়ে হাতে হাত গুজেছে। মুখে বাঁকা হাসি রেখে শান্ত গলায় বলে, প্রতিবার শুধু মায়ের খাইতাম না সাহেব, এবার দিমো। হিসাব কইরা পা বাড়াইয়েন। কিয়াম অগ্নিদৃষ্টি নিয়ে তুরাগের দিকে তাকিয়ে থাকে। ভেতরের আগুনটা দাউ দাউ করে জ্বললেও চুপ হয়ে যায়। এখন তুরাগকে খোঁচা দিলে কাজের কাজ কিছুই হবে না। এই লোকটার পেটে অনেক খবর আছে, আর সেগুলো বের করতে হলে এখন মাথা ঠান্ডা রাখা জরুরি। সে নিজের রাগকে কোনো মতে সংযত করে গলার স্বর নিচু করে তুরাগকে প্রশ্ন করে, বস্তায় কি? তুরাগ যেন খুব মামুলি এক বিষয় নিয়ে কথা বলছে এমন গাছাড়া ভাব নিয়েই বলল, লাশ হইব। কিয়াম চমকে ওঠে। এই নির্জন বিলে দিন দুপুরে লাশের খবর? সে কপালে ভাঁজ ফেলে আবার প্রশ্ন করে, কার লাশ? তুরাগ এবার কিছুটা বিরক্ত হয়। কাজ ঝাঁকিয়ে নিরুত্তাপ গলায় বলে, জানি না, আজকাল এমন মায়াগর লাশ প্রতিদিন এই বিলে পাওয়া যায়। তুরাগের কথা শুনে কিয়ামের মনের ভেতর বড্ড খটকা লাগে। সে একবার উৎসুক গ্রামবাসীদের ভিড়ের দিকে তাকায়। মানুষগুলো মনোযোগ নিয়ে বস্তাটা দেখছে। কিয়ামের মাথায় 1000টা প্রশ্ন ঘুরপাক খায়।
সে আবার তুরাগের দিকে তাকাতেই দেখে তুরাগ বেশ আয়েশ করে হাই তুলছে। হাই তোলা শেষে কিয়ামকে উদ্দেশ্য করে সে ঠোঁট বাঁকিয়ে বলে, কিছু জানার হইলে পরে আইয়েন সাহেব, এখন আমার সময় নেই। আমার বউটা একটু অসুস্থ, অরে নিয়া বাড়ির গিয়ে একটু আদর্শ হাক কইরা দেখি সুস্থ হয় কি না। কথাটা বলেই তুরাগ বাঁকা হাসি দিয়ে গাছতলার দিকে পা বাড়ায়। কিয়ামের হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে আসে, নখের চাপে তালু ফেটে রক্ত বের হওয়ার জোগাড়। নিজের স্বপ্নের রানীকে নিয়ে এমন সস্তা আর ইঙ্গিতপূর্ণ কথা কোনো পুরুষই মুখ বুজে সহ্য করতে পারে না। কিয়ামও পারছে না। তার বুকটা হিংসায় জ্বলে খাক হয়ে যাচ্ছে। তার প্রবল ইচ্ছে করছে এখনই তুরাগের টুটি টিপে ধরে ওকে এই বিলের জলেই পুঁতে ফেলতে, আর চৈতিকে ছিনিয়ে নিয়ে নিজের করে নিতে। কিন্তু পারবে না। সে শুধু তাকিয়ে দেখে দূরে গাছতলার ছায়ায় বসে থাকা ওই মানবী তুরাগকে দেখে উঠে দাঁড়াচ্ছে। তুরাগ বিজয় বীরের মতো নিজের অধিকার জাহির করে ওর পাশে গিয়ে দাঁড়ায়। চৈতি নিজেই আগলে ধরে তুরাগের হাত। কিয়াম চোখ বুজে ফেলে, আর কিছু দেখার শক্তি তার নেই। লায়লা বেগম সকাল থেকে কিয়ামকে কল করেই যাচ্ছেন। ফোনের ওপাশ থেকে রিং হচ্ছে, কিন্তু কিয়াম ধরছে না, আবার কেটেও দিচ্ছে না। এক নাগারে বেজেই চলেছে। দুদিন আগে সিঁড়ি থেকে পড়ে গিয়ে লায়লা বেগম পা ভেঙে ফেলেছেন। এই খবর শুনেও কিয়াম একবার মাকে দেখতে যাওয়ার প্রয়োজন বোধ করেনি। সপ্তাহখানেক হলো কিয়াম নিজের জন্য আলাদা এক বাসা নিয়েছে। জহিরও তার সাথেই থাকে। ড্রয়িং রুমের চেয়ারে বসে কিয়াম আপন মনে সিগারেট ফুঁকছে। এমন সময় কোনো নক না করেই ঢোকে কুহু। আজ সে পরেছে গাঢ় নীল রঙের একখানা শাড়ি। কিয়ামকে দেখে কুহু ইচ্ছাকৃতভাবেই শাড়ির আঁচলটা একটু সরিয়ে দেয়। তার ফর্সা পেটের অনেকটা অংশ মুক্ত, কিন্তু কিয়ামের সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই। সে চোখ বন্ধ করে ধোয়ার কুণ্ডলি পাকিয়ে সিগারেট টানছে। কুহু সাথে করে রান্না করা খাবার নিয়ে এসেছে। টিফিন বক্সটা টেবিলের ওপর রেখে সে কিয়ামের ধোয়াটে মুখের দিকে তাকিয়ে একটু হেসে শুধায়, কবে থেকে এই ঠোঁট পোড়ানো শুরু করলে? কিয়াম বেশ কিছুক্ষণ চুপ করে থাকে। ঘরের ভেতরের ধোঁয়াগুলো ধীরে ধীরে সিলিংয়ের দিকে মিলিয়ে যাচ্ছে। তারপর অত্যন্ত ধীর আর শীতল গলায় সে জবাব দেয়, যেদিন থেকে মন পুড়তে শুরু করেছে। কুহু খিলখিল করে হেসে ওঠে। মন তো তারও পুড়ে, কই সে তো সিগারেট খায় না। ভুলে গেলেই দেখবে মন পোড়া বন্ধ হয়ে গেছে। কিয়াম ধীরে ধীরে চোখ খোলে। চোখের ঢাচের ক্লান্তি আর দীর্ঘস্থায়ী নির্ঘুম রাতের ছাপ। বহুদিন হলো সে শান্তিতে এক পলক ঘুমোতে পারে না। যখনই দু চোখের পাতা এক করতে যায়, তখনই অন্ধকারের পর্দায় ফুটে ওঠে চৈতি তুরাগের হাত ধরার দৃশ্য। দৃশ্যটা তার মস্তিষ্কের কোষে কোষে বিষের মতো ছড়িয়ে পড়েছে। অবাধ্য চিন্তাগুলো পঙ্গপালের মতো হানা দেয় তার মাথায়। সে মাঝে মাঝে চোখ বন্ধ করে নিজেকে তুরাগের জায়গায় কল্পনা করে। ভাবে তুরাগের বদলে সে নিজেই চৈতির পাশে আছে। এই অসম্ভব আর অবাস্তব কল্পনায় সে একা একাই আপন মনে বিড়বিড় করে হাসে। আবার যখনই মনে হয় চৈতি অন্য কারো, তখনই বুকের ভেতরে ফুটে ওঠে জ্বালা আর তীব্র হাহাকার। নিজের এই অবস্থা দেখে কিয়ামের এখন সত্যিই মনে হয় সে পাগল হয়ে গেছে। কিয়াম একটু চুপ থেকে বলে, তাকে ভুলে বাঁচার মতো সাহস আমার নেই। কুহু টিফিন বক্সটা টেবিলের ওপর সাজাতে সাজাতে কিয়ামের চোখের দিকে তাকায়। শূন্যতার বেড়াজালে যে তোমার হৃদয় খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। কিয়াম শব্দ করে হাসে। ঠোঁটের কোণে ঝুলে থাকা সিগারেটটাই এক দীর্ঘ টান দিয়ে ধোয়ার কুণ্ডলি পাকিয়ে সে উদাস গলায় উত্তর দেয়, তাকে নিয়ে শূন্যতার ব্যথায় খাকা করা হৃদয়টাকেও আমি খুব ভালোবাসি। কুহু আবারও খিলখিল করে হাসে। সেই হাসির প্রতিধ্বনি বদ্ধ দেওয়ালে কয়েকবার ধাক্কা খেয়ে কিয়ামের কানে এসে বিঁধে। হাসির রেশটুকু টেনে কুহু ম্লান গলায় শুধায়, আমি ঠিক কতটুকু ভালোবাসলে তোমার ওই বুকের গহীনে এক চিলতে ভালোবাসার জায়গা পেতাম? কিয়াম সিগারেটটা অ্যাস্ট্রেতে পিষে দিয়ে শীতল কণ্ঠে বলে, বিরহিণী, তোমার এই বিলাপ ভিত্তিহীন।
জোর করে কি আর প্রেম হয়? কথাটা শুনে কুহু উঠে দাঁড়ায়। কিয়ামের বসার চেয়ারটার দুই পাশে হাত দিয়ে সে সামনের দিকে ঝুঁকে আসে। ঝোঁকার সাথে সাথেই তার শাড়ির আঁচলটা কিছুটা আলগা হয়ে শুভ্র ফর্সা বুকের উপরিভাগ কিয়ামের দৃষ্টির খুব কাছে চলে আসে। কিয়াম ঝট করে চোখ সরিয়ে নিয়ে জানলার ওপারে তাকায়। কুহু কিয়ামের মুখের খুব কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আমার ভালোবাসা কি কোনোদিনও পূর্ণতা পাবে না? বিপরীতে প্রেম শূন্য হলে কোনো ভালোবাসাই কোনো দিন পূর্ণতা পায় না। আমার হৃদয়ে যে অন্য কারো রাজত্ব, সেখানে তোমার জন্য ধূলিকণাও অবশিষ্ট নেই। কুহু কিয়ামের পায়ের ওপর মাথা রাখে। মেয়েটা ফুপিয়ে কাঁদছে। তার তপ্ত চোখের জলে কিয়ামের পায়জামা ভিজে একাকার। কিয়াম নির্লিপ্ত দৃষ্টিতে জানালার বাহিরের দিকেই তাকিয়ে থাকে। কুহুর এই আর্তনাদ তাকে স্পর্শ করে না। কিয়াম দীর্ঘশ্বাস ফেলে ধরা গলায় বলে, ভুলে যা কুহু, আমাকে ভুলে যা। আমার মতো ভুল করিস না। এই যে আমি এক মরীচিকার পেছনে দৌড়চ্ছি, তুই অন্তত সেটা করিস না। ছেড়ে দে আমাকে পাওয়ার আশা, তাহলেই জীবনে সুখী হতে পারবি। কুহু ঝট করে মাথা তোলে। নিজের আঁচল দিয়ে চোখের পানি মুছে ফেলে সে টিফিন বক্স থেকে প্লেটে খাবার বেড়ে দেয়। তারপর খুব শান্ত গলায় বলে, ভালোবাসলে যদি দুঃখী না হয়, তবে সেটা আবার কিসের ভালোবাসা? ভালোবাসলে পুড়তে জানতে হয়, আগুনের শিখায় নিজেকে সঁপে দিতে হয়, এমনকি ভালোবেসে নির্লজ্জ হতেও জানতে হয়। কত কি যে হতে হয়। তুমিও তো একজনকে ভালোবাসো, তবে কেন বোঝো না আমার এই হাহাকার? নাকি আমাদের ভালোবাসার ঘরগুলো আলাদা বলে একে অপরের আর্তনাদ শুনতে পাই না? কিয়াম মনে মনে হাসে। কুহুকে আর বলা হলো না যে ভালোবাসলে মানুষ নির্লজ্জ বা দগ্ধই হয় না, ভালোবাসলে মানুষ আসলে পাগল হয়। তোরাগের নতুন বাড়িটা এক টুকরো শান্তির নীড়। মাটির দেওয়ালগুলো কাদার প্রলেপে এমন মসৃণ করা হয়েছে যে হাত দিলে মনে হয় কোনো দামি মার্বেল পাথর। খড়ের চালের ওপর দিয়ে লতানো অপরাজিতা ফুলগুলো লতিয়ে উঠেছে। নীল রঙের ছোঁয়া বাড়িটাকে মায়াবী রূপ দিয়েছে। উঠোনটা ল্যাপা পোছা একদম ঝকঝকে। বাড়ির চারপাশে খালি পানি আর পানি, মাইলের পর মাইল জুড়ে আর কোনো বাড়িঘর নেই। কিয়াম মুগ্ধ নয়নে ঘুরে ঘুরে বাড়িটা দেখে। সে ভাবতেও পারেনি এই জলার দেশে মাটি দিয়েও এমন রাজপ্রাসাদ বানানো যায়। কিয়ামের নজর আটকে যায় গাছের মোটা ডাল থেকে কাঠের দোলনা ঝুলছে, যা রঙিন সুতো আর ফুল দিয়ে সাজানো। দোলনাটা দেখে কিয়ামের চোখের সামনে চৈতির হাসি মুখটা ভেসে ওঠে। সে নিশ্চিত তুরাগ এই দোলনাটা শুধু চৈতির জন্যই বেঁধেছে। চৈতি হয়তো অলস বিকেলে এখানে বসে দোল খায়, আর তুরাগ তার দিকেই চেয়ে থাকে। ভাবতেই কিয়ামের ভালো লাগা মনটা মুহূর্তেই বিষাদে ভরে যায়। এক বুক হিংসে আর হাহাকার তার ভেতরটা দুমড়ে মুচড়ে দেয়। সে আর বাইরে দাঁড়িয়ে থাকতে পারে না। বুকটা ফেটে যাচ্ছে দেখে নিজেকে সামলাতে সে দ্রুত পা চালিয়ে ঘরের ভেতরে ঢুকে পড়ে। কিয়াম দীর্ঘশ্বাস ফেলে খাটে বসে। সে এসেছিল তুরাগের সঙ্গে দেখা করতে, কিন্তু তুরাগ তাকে এক প্রকার জোর করেই খেয়া পার করে নিজের এই নতুন বাড়িতে নিয়ে এসেছে। নিজের ওপরে নিজের চরম বিতৃষ্ণা জাগে কিয়ামের। সে তো এমন ছিল না। তার জীবন্ত রাজপথের মিছিলে, রাজনৈতিক উত্তপ্ত ময়দানে আর সাধারণ মানুষের ভিড়ে তার এক ইশারায় শত শত ছেলে পেলে অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়ে। তার পেছনে বাইকের মোহরা চলে। ক্ষমতার দাপট আর জৌলুস ছেড়ে সে কেন বারবার এই জলার দেশে ছুটে আসে? রান্নাঘরের এক কোণে দাঁড়িয়ে চৈতি রাগে ফুঁসছে। তার ইচ্ছে করছে তুরাগের মাথার এক গোছা চুল টেনে ছেড়ে দিতে। লোকটা কি কাণ্ড জ্ঞানহীন! কিয়ামকে কেন এই বাড়িতে টেনে নিয়ে এসেছে সে? যদি ভালো করেই জানে কিয়াম একটা ধূর্ত আর ভয়ঙ্কর। পুরনো বাড়িতে অন্তত গ্রামবাসীর আনাগোনা ছিল, কিন্তু এই জনমানবহীন চটটা যে এক দুর্ভেদ্য জঙ্গল। এখানে তুরাগ ছাড়া চৈতির আর কেউ নেই। তুরাগ যদি কোনো কাজে বাইরে যায় আর কিয়াম যদি সেই সুযোগ পেয়ে একা তাকে তুলে নিয়ে যেতে চায়, তবে বাধা দেওয়ার মতো শক্তি তো চৈতির নেই। ভাবতেই চৈতির দু চোখ ছাপিয়ে জল আসতে চায়। রাগে আর অভিমানে বুকটা ফেটে যাচ্ছে। সে চায় না তুরাগের থেকে আলাদা হতে।
তুরাগের সাথে এই আদিম বুনো জীবনে মিশে থাকতে চায় সে। কেন থাকতে চায়, কিসের টানে থাকতে চায়, সেটা সে জানে না। কিন্তু এই শান্ত বিল, নৌকার ছই আর মাটির ঘরের মায়া এখন তার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। সে আর কোনো দিন কিয়ামের জৌলুসপূর্ণ নরকে ফিরে যেতে চায় না। চৈতি আর চোখে আগুনের মতো দৃষ্টি নিয়ে এসব দেখছে। তুরাগ তখন মহাব্যস্ত। সে খুব আয়েশ করে একটা কাচের গ্লাসে চিনি আর লেবু দিয়ে শরবত বানাচ্ছে, যেন আজ ঘরে বড় কোনো মেহমান এসেছে। চৈতির তীব্র চাহনি অনুভব করে তুরাগ চামচ দিয়ে গ্লাসটা নাড়তে নাড়তে মুখ টিপে হাসে। তারপর একদম নিচু স্বরে ফিসফিস করে বলে, এমনি ড্যাব ড্যাব কইরা চাইয়া থাকলে তো আমার নজর লাইগা যাইব গো। চৈতি ফোঁস করে এক দীর্ঘশ্বাস ফেলে ঘাড় ঘুরিয়ে নেয়। তুরাগ তখন মনের সুখে আবার গুনগুন করে গান ধরে। তুরাগের এই উদাসীনতা চৈতির আর সহ্য হয় না। সে রাগে গজগজ করতে করতে তরতর করে রান্নাঘর থেকে বেরিয়ে যায়। চৈতি রান্নাঘর থেকে বেরিয়ে যেতেই তুরাগ একবার সতর্ক চোখে চারিদিকে তাকিয়ে নেয়। না, আশেপাশে চৈতি নেই। এইটাই সুবর্ণ সুযোগ। সে হাতের গ্লাসটার ভেতর বিচ্ছিরিভাবে থুতু ফেলে দেয়। তারপর কাঠি দিয়ে শরবতটা এমনভাবে নেড়ে দেয় যেন কিছুই হয়নি। মুখে পৃথিবী জয় করার মতো এক চিলতে অমলিন হাসি ঝুলিয়ে সে রান্নাঘর থেকে পা বাড়ায় বড় ঘরের দিকে। কিন্তু বড় ঘরের দরজার কপাটে পা রাখতেই দেখে চৈতি মুখ মলিন করে পেছনের দরজার দিকে দাঁড়িয়ে আছে। চৈতি তার দিকে তাকাতেই তুরাগ চোখ গরম করে তাকায়। চৈতি বুঝল না তুরাগ এমন করছে কেন, তাও বিরক্তি নিয়ে সে ঘর থেকে বেরিয়ে গেল। চৈতি বেরিয়ে যেতেই তুরাগ এবার স্বাভাবিক হওয়ার ভান করে ঘরে ঢোকে। খাটে বসে থাকা কিয়ামের দিকে শরবতের গ্লাসটা বাড়িয়ে দিয়ে অত্যন্ত বিনয়ী গলার শুদ্ধ ভাষায় বলে, গরিবের ঘরে আসছেন, 2টা ডাল ভাত খেয়ে যাবেন। আপনার জন্য একটা বড় সাইজের পাঙ্গাস মাছ ধরেছি। এখন এই লেবুর শরবত খেয়ে চুপ করে বসে থাকেন। কিয়াম গ্লাসটার দিকে এক পলক তাকায়। তুরাগের হঠাৎ বদলে যাওয়া আচরণ আর অতিরিক্ত বিনয়তা তার মাথায় সন্দেহের দানা বাঁধছে। কিন্তু চৈতির হাতের ছোঁয়া লাগায় এই ঘরের আতিথেয়তা সে ফিরিয়ে দিতেও পারছে না। গ্লাসটা হাতে নিতেই তুরাগের ঠোঁটের কোণে বাঁকা হাসিটা আবার খেলে যায়। সে কিয়ামকে তাড়া দিয়ে বলে, স্পেশাল চিনি দিয়ে বানানো শরবত, একবার চেখেই দেখুন না চেয়ারম্যান সাহেব। তুরাগের এই অস্বাভাবিক বিনয় আর আতিথেয়তা কিয়াম আর হজম করতে পারল না। সে শরবতের গ্লাসটা আলতো করে তুরাগের দিকে ঠেলে সরিয়ে দেয়। তুরাগের গলার সুর নকল করে খানিকটা তাচ্ছিল্যের সঙ্গেই বলে, খুবই ইচ্ছে ছিল আপনার হাতে শরবতটা চেখে দেখার, কিন্তু কি আর করার, আমি চিনি একদম খাই না। এক কাজ করুন, আপনি খেয়ে ফেলুন, নষ্ট করে লাভ নেই। তুরাগ শরবতের গ্লাসটা হাতে নিয়ে এক মুহূর্ত স্থির চোখে কিয়ামের দিকে তাকায়। পরক্ষণে সে বোকার মতো করে একগাল হাসে। গ্লাসটা আবার কিয়ামের দিকে বাড়িয়ে দিয়ে বলে, মেহমানের জন্য আনা জিনিস আমি খাবো কে, আপনি খান সাহেব। কিয়াম গ্লাসটা নেয় না, বরং বেশ শক্ত হাতে সেটা পুনরায় তুরাগের হাতের মুঠোয় গুজে দেয়। তুরাগ এবার গ্লাসটা নিয়ে নিচে রেখে দেয়। কিয়ামও যা বোঝার বুঝে ফেলে, কিন্তু কিছু বলে না। তুরাগ পরনের লুঙ্গিটা মালকোচা মেরে 2 উড়ুর চিপায় গুজে দুলকি চালে কিয়ামের একদম পাশে এসে বসে। কন্ত এখন ক্যারে লম্পরের মতো আমার পিছু পিছু ঘুরতাছেন কয়দিন ধইরা? কিয়ামের রাগ হয়। অজপাড়া গায়ের এক নৌকার মাঝে তাকে লম্পট বলে গালি দিচ্ছে। রাগে তার চোয়াল শক্ত হয়ে আসে, হাতের মুষ্টি শক্ত হয়ে ওঠে। কিয়াম নিজের ভেতরের আগ্নেয়গিরিটাকে কোনো মতে চেপে রাখে। তার চোয়াল শক্ত, দৃষ্টি তীক্ষ্ণ। সে তুরাগের চোখের দিকে তাকিয়ে খুব শান্ত অথচ হাড়হিম করা কণ্ঠে বলে, জহির আমাকে বলেছে আপনি 2 বছর গ্রামে ছিলেন না। পরে আরও ভালো করে খোঁজ খবর নিয়ে জানলাম আপনার পুরো পরিবার আপনার গায়েব হওয়ার ঠিক 8 মাসের মাথায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এই রহস্যের চাবিকাঠি কোথায় তুরাগ শাহ? তুরাগ একটু চমকায় না, তার মুখে কোনো শোক বা অনুতাপের চিহ্নটুকুও ফোটে না। সে খুব স্বাভাবিক গলায় বলে, যা প্রশ্ন করার একলাগে করেন সাহেব, আলাদা আলাদা করে উত্তর দেওয়ার সময় আমার নাই। কিয়াম এবার আরও এক ধাপ এগিয়ে যায়। আপনাদের এই গ্রামে আসলে কি চলে?
প্রতিদিন একটা করে মেয়ের লাশ পাওয়া যায় বিলে, অথচ কোনো পুলিশ কেস নিতেই আগ্রহী নয়। বাইরের পুরো জগৎ থেকে এই গ্রামটা এভাবে আলাদা করা হয়েছে কেন? কার ছত্র ছায়ায় চলে এই মৃত্যুকূপ? তুরাগ এবার উঠে দাঁড়ায়। আয়েশ করে পুরো শরীরটা একবার টান দিয়ে আড়মোড়া ভাঙে সে। তারপর বড় একটা হাই তুলতে তুলতে নির্বিকার ভঙ্গিতে বলে, আপনি তো সব প্রশ্ন করেননি, তাই উত্তরও সব পাবেন না। আধখ্যাচরা প্রশ্নে তো আর রহস্য ভেদ হয় না। তুরাগের তাচ্ছিল্য কিয়ামের সহ্য সীমা ছাড়িয়ে যায়। সে দাঁতে দাঁত চেপে তুরাগকে মারার জন্য হাত মুষ্টিবদ্ধ করে এক কদম এগোতেই তুরাগ চড়া গলায় ঘরের ভেতরের দিকে মুখ করে ডাক দেয়, ও বউ, আমি তোমার ভাইরে দিয়ে আসি, তুমি ভাত বাড়ো, আয়সা এক লগে খামু। কিয়ামের দিকে তাকিয়ে তুরাগ এবার একগাল হেসে বিদ্রুপের সুরে বলে, বউয়ের ভাই সাহেব খাবেন নাকি বিদায় হবেন? কিয়ামের চোখের মনি রাগে লাল হয়ে ওঠে। তুরাগ তাকে শুধু অপমানই করেনি, বরং কৌশলে চৈতির সাথে তার সম্পর্কের এক কাল্পনিক সুতো টেনে তাকে ভাই বানিয়ে দিল, যা কিয়ামের কাছে মৃত্যুর চেয়েও যন্ত্রণাদায়ক। কিয়ামের এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না। সে হন হন করে ঘর থেকে বেরিয়ে যায়। যাওয়ার সময় অবাধ্য চোখ দুটো একবার রান্নাঘরের দরজার দিকে চলে যায়। দেখে চৈতি সত্যি তুরাগের কথা মতো নিচু হয়ে থালায় ভাত বাড়ছে। আগুনের আঁচে তার মুখটা লাল হয়ে আছে, কিন্তু একবারের জন্য সে কিয়ামের দিকে ফিরে তাকায় না। কিয়াম বুক ফাটা হাহাকার নিয়ে ঝড়ের বেগে ঘাটের দিকেই এগিয়ে যায়। নৌকোয় উঠে সে তড়িঘড়ি করে পাড়ের সাথে বাঁধা রশিটা খুলে ফেলে। রাগে তার হাত কাঁপছে। বৈঠা হাতে নিয়ে সে জোরে লগি ঠেলে, কিন্তু উত্তাল মনের মতো নৌকোটাও তার কথা শুনছে না। বৈঠার উল্টো টানে নৌকোটা সোজা না গিয়ে পাক খেয়ে উল্টো দিকে ঘুরতে শুরু করে। কিয়াম হিতাহিত জ্ঞান হারিয়ে বারবার চেষ্টা করছে নৌকোটাকে আয়ত্তে আনার। তুরাগ তখন ঘাটে এসে দাঁড়ায়। কিয়ামের এই নাস্তানাবুদ অবস্থা দেখে তার খুব হাসি পায়। সে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বেশ আয়েশ করে অট্টহাসি হাসে। তারপর এক হাত উঁচু করে বাতাসে নেড়ে চেঁচিয়ে বলে, বিদায় গোলামের পুত। সকাল থেকেই তুরাগ আর চৈতির খুনসুটি তুঙ্গে উঠেছে। তুরাগ বারবার মিনতি করেছে উঠানটা একবার ঝাড়ু দেওয়ার জন্য। গাছের পাতা আর বৃষ্টির কাদায় উঠানের অবস্থা একদম নাজেহাল। কিন্তু চৈতি একবার এক বাহানা দিচ্ছে। কখনো বলছে তার কোমরে ব্যথা, কখনো বলছে ঝাড়ু দিলে নাকি তার অ্যালার্জি হয়। আকাশে কালবৈশাখীর মেঘ জমেছে, মনে হচ্ছে আজ বড় কোনো ঝড় হবে। উপায়ন্তর না দেখে তুরাগ নিজেই কোমরে গামছা বেঁধে ঝাড়ু হাতে নেমে পড়ে। তুরাগকে এক হাত কোমরে দিয়ে কুজো হয়ে উঠোন ঝাড়ু দিতে দেখে চৈতি আর নিজের হাসি চেপে রাখতে পারে না। সে দাওয়ায় বসে খিলখিল করে হাসতে হাসতে প্রায় গড়িয়ে পড়ার দশা। তার হাসির দমক দেখে তুরাগ ঝাড়ুটা উঁচিয়ে এমন ভান করে যেন এখনই মারতে আসছে। হাসি দেখো না রাজকন্যার, কাম করতে কইলে জান যায়, আর এখন বান্দর নির্লাহান হাসতাছেন। তুরাগ বলতেই চৈতি আরো জোরে হেসে ওঠে। চৈতিকে এভাবে পাগলের মতো হাসতে দেখে তুরাগ এবার সত্যিই ঝাড়ু নিয়ে তাড়া করে। শুরু হয় সারা বাড়ি জুড়ে দৌড়োদৌড়ি। উঠোন থেকে রান্নাঘরের পেছন, তারপর আবার কৃষ্ণচূড়া গাছের তলায় চৈতি প্রাণপণে দৌড়চ্ছে, আর পেছনে তুরাগ ঝাড়ু উঁচিয়ে হুঙ্কার দিচ্ছে। দৌড়তে দৌড়তে হাঁপিয়ে উঠে চৈতি সুযোগ বুঝে ঘরে ঢুকে খিল এঁটে দেয়। এখন সে ঘরের ভেতর খাটের ওপর বসে হাঁপাচ্ছে। 2 মিনিট পার হতেই জানালার সামান্য ফাঁক দিয়ে চৈতি দেখে তুরাগ আবার ঝাড়ু দিচ্ছে। তুরাগ হঠাৎ জানালার দিকে তাকাতে চৈতি ঝট করে পাল্লাটা বন্ধ করে দেয়। বুকের ভেতরটা তার ধক করে ওঠে। এভাবে তাকানোর কি আছে, সে না হয় একটু মজা করে হেসেছে। চৈতি বুক ঠুকে দরজা খুলে বেরিয়ে আসে। মনে মনে নিজেকে সাহস দেয়, একটু হেসেছে বলে কি লোকটা তাকে গিলে খাবে নাকি? সে কি তুরাগকে ভয় পায়? কখনো না। চৈতি পা টেনে টেনে দাওয়ায় এসে দাঁড়ায়। দেখে তুরাগ তখনও নিচু হয়ে উঠোনের এক কোণে জমানো শুকনো পাতা আর ময়লাগুলো ঝুড়িতে তুলছে। তুরাগের এই নির্লিপ্ত ভঙ্গি দেখে চৈতি একটু ভাব নিয়ে কোমরে হাত দিয়ে বেশ দাপটের সঙ্গেই বলে, কি হলো, মাত্র একটু দৌড়োদৌড়ি করতে কি হাঁপিয়ে গেলেন নাকি মাঝি সাহেব? তুরাগ ময়লাগুলো ঝুড়িতে ভরতে ভরতে একবার থামে,
মুখ না তুলে বাঁকা হাসি দেয় সে। তারপর খুব ধীর লয় উঠে দাঁড়িয়ে ঝাড়ুটা একপাশে রেখে চৈতির চোখের দিকে তাকিয়ে বলে, শিকারি যখন চুপ থাকে তখন বুঝবেন সামনে বড় কোনো তুফান আসতেছে। চৈতি তুরাগের কথার পিঠে মুখ ভেঙচি কেটে যেই না ঘরের দিকে পা বাড়াতে যাবে অমনি ঘাটের দিক থেকে হাঁক ভেসে আসে। চৈতি বুক চিরে এক দীর্ঘশ্বাস ছাড়ে। এই ভর দুপুরে আবার কার আগমন ঘটল? তুরাগ হাতের ঝাড়ু আর ময়লার ঝুড়ি একপাশে রেখে হনহন করে ঘাটের দিকে এগিয়ে যায়। চৈতি কৌতূহল নিয়ে ঠায় দরজায় দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর দেখে জাফর আলী তার স্ত্রী আলো বেগমের হাত ধরে অতি যত্নে খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে আসছেন। পেছনে তুরাগ আসছে, তার হাতে এক বড় মাটির বোল। জাফর আলী আর আলো বেগমকে একসঙ্গে দেখে চৈতির মনের মেঘ পলকেই কেটে যায়। তার ঠোঁটের কোণে ফুটে ওঠে এক চিলতে অকৃত্রিম হাসি। আলো বেগমকে তার প্রথম থেকেই বড় পছন্দ। যেমন সুন্দরী তেমন তার ব্যবহারের মাধুর্য। আর এই বয়সে এসেও জাফর আলী যেভাবে আলো বেগমকে আগলে রাখেন তা দেখে চৈতির বুকের ভেতর এক পশলা শীতল বাতাস বয়ে যায়। তাদের এই অমলিন মহব্বত দেখলে নিজের অগোচরেই তার ভালো লাগা কাজ করে। চৈতি আর দাঁড়িয়ে না থেকে চঞ্চল পায়ে আলো বেগমের দিকেই এগিয়ে যায়। তাকে দেখেই আলো বেগম একগাল স্নিগ্ধ হাসি দিয়ে হাত বাড়িয়ে দেন। চৈতির কাছে আসতেই পরম স্নেহে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, ও মা, তোমার দেখার জন্য মনটা যে কি অস্থির করছিল, তাই শেষমেশ কাউকে না বলেই এই ভর দুপুরে দুই বুড়ো বুড়ি চলে আসলাম। কিছু মনে করলে না তো মা? চৈতি মাথা নেড়ে নাসূচক ইশারা করে মৃদু হাসে। তার দু চোখে তখন খুশির ঝিলিক। সে ব্যস্ত হয়ে বলে, আপনারা এসেছেন, আমি যে কি খুশি হয়েছি। আপনারা একটু বসুন, আমি চট করে ভেতর থেকে হাত মুখ ধোয়ার পানি আর নাস্তা নিয়ে আসি। চৈতি পা বাড়াতে নিলেই আলো বেগম তার হাতটা চেপে ধরেন। চোখের কোণে দুষ্টুমির হাসি ফুটিয়ে বলেন, আরে আরে দাঁড়াও মা, এত ব্যস্ত হওয়ার কিছু নাই। আগে দেখে নাও তোমার জন্য কি নিয়ে এসেছি। তুরাগ, দে তো বোলটা ওর সামনে। তুরাগ এতক্ষণ শান্ত হয়ে পাশে দাঁড়িয়েছিল। সে হাতের বড় মাটির বোলটা ধীর লয়ে চৈতির দিকেই বাড়িয়ে দেয়। বোলের মুখটা একটা পরিষ্কার লাল সুতির কাপড় দিয়ে ঢাকা। চৈতি কৌতূহল নিয়ে কাপড়ের খুঁট ধরে টান দিয়ে সরাতেই তার চোখ দুটো ছানা বড়া হয়ে যায়। বোলের ভেতর সাজানো রয়েছে হরেক রকমের নকশি পিঠা। কোনোটা লবঙ্গলতিকা, কোনোটা পুলি, আবার কোনোটা পাকন পিঠা। পিঠার মিষ্টি ঘ্রাণে চারপাশটা ম করে ওঠে। আর পিঠার স্তূপের এক কোণে উঁকে দিচ্ছে 4-5টা ডাগর ডাগর কচি আম। আমের গায়ে তখনও বোটার কষ লেগে আছে, এইমাত্রই গাছ থেকে পেড়ে আনা হয়েছে। চৈতি আমগুলো দেখে বাচ্চাদের মতো খুশি হয়ে ওঠে। সে একগাল হেসে আলো বেগমের দিকে তাকিয়ে বলে, ও মা, এত পিঠা! আর এই আমগুলো এই অসময় কোথায় পেলেন এই আমগুলো? আলো বেগম হেসেই কুটি কুটি। তিনি জাফর আলীর দিকে ইশারা করে বলেন, তোমার দাদা বাড়িতে 12 মাসের আম গাছ লাগিয়ে রাখছে মা, ওইটা দেখো সে আমগুলো ধরছিল। চৈতি খুশিতে ডগমগ হয়ে তুরাগের দিকে একবার তাকায়, তারপর জাফর আলীর দিকে ফিরে আলতো হেসে বলে, দাদা কত খেয়াল রাখে আপনার দাদি, তাই না? কথাটা শুনেও না শোনার ভান করে তুরাগ। সে ঘট ঘট করে রান্নাঘরে চলে যায় এবং সেখান থেকে একটা স্টিলের বোল আর একটা বটি নিয়ে আসে। দাওয়ায় আয়েশ করে বসতে বসতে খুব নির্লিপ্ত গলায় বলে, আমার আম ভর্তা খাইতে মন চাইতেছে খুব, এই জন্যই দাদারে কইছিলাম কয়টা আম লই আইতে। চৈতের খুশির বেলুনটা এক নিমেষেই ফুট করে ফেটে যায়। তুরাগ নিজের রসনা বিলাসের জন্য আনিয়েছে। চৈতি অভিমানে মুখ ফুলিয়ে একপাশে তাকিয়ে থাকে। তুরাগ যেন সেটা দেখেও দেখে না, হাত বাড়িয়ে বলে, কই আমডি দেন। চৈতি গজগজ করতে করতে আমের বোলটা তুরাগের সামনে এগিয়ে দেয়। জাফর আলী আর আলো বেগম পাশাপাশি বসে এই খুনসুটি দেখে মিটিমিটি হাসছেন। চৈতি যেই না ওখান থেকে উঠে যেতে নেবে অমনি তুরাগ আদেশের সুরে বলে ওঠে,
আগে কয়টা শুকনা মরিচ পোড়া দিয়ে লইয়া আহেন। চৈতি এক প্রকার তর্পিয়ে গাল ফুলিয়ে উঠে যায়। রান্নাঘরে গিয়ে মনে মনে তুরাগকে এক চোট গালি দেয় সে। মরিচ পুড়িয়ে প্লেটে নিয়ে এসে যেই না দাওয়ায় বসতে যাবে, তুরাগ আবারও মুখ তুলে বলে, ওহো, শুধু মরিচ না, একটু চিনিও লইয়া আহেন। টক মিষ্টি না হইলে ভর্তার আসল স্বাদ পাওন যাইব না। চৈতি আবার দাঁড়িয়ে থেকে তুরাগের দিকে অগ্নিদৃষ্টিতে তাকায়। মনে মনে ভাবে, লোকটা কি তাকে আর ঝাড়ু দেওয়া শোধ তুলছে নাকি? আলো বেগম হেসে বলেন, আরে তুরাগ, মেয়েটারে অত খাটাচ্ছিস কেন? দাও মা, আমি গিয়ে নিয়ে আসি। চৈতি তাড়াতাড়ি আলো বেগমের হাত ধরে ফেলে। এই না না দাদি, আপনি বসুন, আমিই আনছি। চৈতি আবার গজগজ করতে করতে চিনির কৌটো আনতে ভেতরে যায়। সে চিনির কৌটো এনে রাখতেই তুরাগ আবার বলে, লবণ লাগবো, আর পাকঘরের পিছনে হজের পাতা আছে, কয়টা আনেন। চৈতি তুরাগের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, আপনার কি হাত পা অবশ হয়ে গেছে নাকি মাঝি সাহেব? নিজেই তো রান্নাঘরের পেছন থেকে ঘুরে আসলেন, তখন কেন আনলেন না? তুরাগ বটি দিয়ে আমকুচি করতে করতে একবারও মুখ তোলে না। অত্যন্ত নির্বিকার ভঙ্গিতে, যেন সে খুব বড় কোনো গবেষণার কাজে ব্যস্ত। এমন গলায় বলে, আপনি বহুত অলস, 2টা গরু কিন্না দেমো ভাবতাছি, এমন অলস বউ আমার কোনো কামেই আয় না। চৈতির ইচ্ছা করছিল বাটিটা তুরাগের মাথায় উপর করে দিতে। সে চুপচাপ রান্নাঘরের পেছনে যায়। সেখান থেকে ঘাটের দিকে তাকাতেই তার কপাল কুঁচকে যায়। কাল কিয়াম যখন গিয়েছিল তখন সে নৌকো নিয়ে গিয়েছিল। সেই নিয়ে তুরাগ অন্তত 100 বার চৈতিকে শুনিয়ে শুনিয়ে বলেছে, আপনার ভাই তো আস্ত চোর, আমার আয়ের উৎস নৌকাটা চুরি করে নিয়ে গেছে। কিন্তু এখন ঘাটে তাকিয়ে চৈতি দেখে 2টো নৌকো বাঁধা। কিয়াম যেটাতে করে গিয়েছিল সেটাও ওখানে দুলছে। চৈতি ধনিয়া পাতা নিয়ে এসে তুরাগের হাতে দিয়ে তারই পাশে বসে পড়ে। উৎসুক গলায় জিজ্ঞেস করে, আপনার না নৌকো চুরি হয়ে গিয়েছিল? তাহলে ওই ঘাটের নৌকা কার? আকাশ থেকে পড়লো নাকি? তুরাগ উত্তর দেওয়ার আগেই জাফর আলী সাহেব নস্যি নিতে নিতে হেসে ওঠেন। তিনি লাঠি ভর দিয়ে একটু সোজা হয়ে বসে বলেন, সকালে গ্রামের ঘাটে গিয়ে দেখি তুরাগের নৌকোটা বাধা ছাড়া পড়ে আছে। পরে তোমাদের বাড়িতে আইয়া জিজ্ঞেস করে জানতে পারি তোমার ভাই নাকি ওই নৌকা নিয়ে পালাই গেছিল, পরে একসাথে গিয়ে আনছে। চৈতি আর কোনো কথা বলে না। নৌকাটা সকালেই পেয়েছে, অথচ সারাটা দিন সে চৈতিকে চোরের বোন বলে খোঁটা দিয়ে বেরিয়েছে। রাগে চৈতির কান গরম হয়ে আসে। সে মনে মনে ভীষণ শক্ত এক প্রতিজ্ঞা করে, তুরাগ যদি আর একটা বার তাকে কোনো ফরমায়েশ দেয় তবে এই কাঁচা আমের বোলটা সে সজোরে তুরাগের মাথায় ভেঙে ফেলবে। তুরাগ অবশ্য চৈতির এই অগ্নিমূর্তি দেখে হেসে খুব আয়েশ করে মরিচ পোড়া আর লবণ দিয়ে আমগুলো মাখতে শুরু করে। আমের টক আর পোড়া মরিচের তীক্ষ্ণ ঘ্রাণ মুহূর্তেই চারপাশটা মাতাল করে দেয়। সকাল থেকেই চৈতি হন্যে হয়ে নিজের ব্যাগটা হাতড়াচ্ছে। এই ঝঞ্ঝা বিক্ষুণ্ণ দিনগুলোতে কত কি যে ওলটপালট হয়ে গেছে। আজ হঠাৎ মায়ের দেওয়া গহনা আর জমানো টাকাগুলোর কথা মনে পড়তেই বুকটা ছ্যাঁত করে ওঠে তার। মায়ের শেষ স্মৃতি বলতে ওই গয়নাগুলোই ছিল। মায়ের বিয়ের ভারী সোনার হার আর কানবালা। ওগুলো হাতে ছুঁয়ে দিলে মনে হয় মা বুঝি পাশেই আছে। কিন্তু ব্যাগটা তন্ন তন্ন করে খুঁজেও কোথাও সেগুলোর হদিশ মেলে না। চৈতির গলার কাছে কান্নারা দলা পাকিয়ে আসে। মা নেই, ঘর নেই, এখন কি শেষ সম্বলটুকুও হারিয়ে গেল? সে বারবার ব্যাগটা উপর করছে, কাপড় চোপড় পাশে ছিটিয়ে ফেলছে, কিন্তু সোনার ঝিলিক কোথাও নেই। তুরাগ তখন বাইরে থেকে ঘরে ঢোকে। চৈতিকে এভাবে পাগলের মতো ব্যাগ হাতড়াতে দেখে আর চোখে জল টলমল করতে দেখে সে নির্বিকার ভঙ্গিতে খাটে এসে বসে। লুঙ্গিটা এক হাত দিয়ে হাঁটু অবধি তুলে পা ঝুলিয়ে আয়েশ করে বসে জিজ্ঞেস করে, কি খোঁজেন এত? চৈতি তুরাগের দিকে না তাকিয়ে ভেজা গলায় ব্যাগ উল্টোপাল্টা করতে করতেই বলে, দেখুন না, আমার মায়ের গয়নাগুলো খুঁজে পাচ্ছি না, আমি তো এই ব্যাগেই রেখেছিলাম।
তুরাগ খাটে টান টান হয়ে শুয়ে পড়ে। হাত দুটো মাথার নিচে দিয়ে ছাদের দিকে তাকিয়ে খুব শান্ত গলায় বলে, খুঁজা লাভ নাই, সব বাইস চালাইছি। চৈতির নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। সে অবিশ্বাস্য চোখে তুরাগের দিকে তাকায়। যে মানুষটার উপর সে একটু একটু করে ভরসা করতে শুরু করেছিল, সে কিনা এত নীচ। তার জিনিস এইভাবে না বলে অবলীলায় বিক্রি করে দিল। চৈতি আর নিজেকে সামলাতে পারে না, ডুকরে কেঁদে উঠে বলে, চোর? আপনি একটা চোর। এতদিন কিয়াম ভাইকে চোর বলতেন, এখন সব থেকে বড় চোর তো আপনি। আর কিছু বলার ভাষা চৈতির মুখে সরে না। ঘৃণায় আর অভিমানে তার দম আটকে আসছিল। সে কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে গিয়ে কৃষ্ণচূড়া তলার দোলনাটায় গিয়ে বসে। চৈতি বেরিয়ে যেতেই তুরাগও ঘর থেকে বের হয়। সে চৈতির কাছে যায় না, বরং ধীর পায়ে রান্নাঘরের পেছনের দিকে চলে যায়। চৈতি একবারও ফিরে তাকায় না। তুরাগের প্রতি গত 2 মাসে যে সুপ্ত ভালো লাগাটা তৈরি হয়েছিল, আজ মায়ের গয়না বিক্রির খবর শুনে সেই শ্রদ্ধাটুকু এক নিমেষেই ধ্বংস হয়ে গেল। চৈতি উদাস মনে দোলনাটাতে বসে আছে। রান্নাঘরের পেছন থেকে কিছু একটা ঘষার বা নাড়াচাড়ার শব্দ আসছে। অন্য দিন হলে চৈতি কৌতূহল নিয়ে দৌড়ে যেত, তুরাগের পাশে গিয়ে বসতো, কিন্তু আজ সে গেল না। তুরাগের ওপর আকাশ ছোঁয়া অভিমান পাহাড়ের মতো জমেছে তার মনে। শ্রাবণধারার মতো 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে, কিন্তু সে একবারের জন্য হাত বাড়িয়ে তা মোছে না। বেশ কিছুক্ষণ পার হয়ে যায়। হঠাৎ নিজের কাঁধের ওপর কারো হাতের স্পর্শ অনুভব করতেই চৈতি চমকে ওঠে। সে পেছন ফিরে তাকানোর চেষ্টা করতেই একটা শক্তপোক্ত হাত পেছন থেকে তাকে খুব যত্ন করে জড়িয়ে রাখে। পরিচিত বুনো ঘ্রাণটা নাকে আসতেই চৈতি শক্ত হয়ে যায়। তুরাগ একদম কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আমি দুঃখিত রাজকন্যা, আমি একটু তামাশা করছি, কিন্তু আপনি যে এত দুঃখ পাইবেন তা আমি ভাবতে পারি নাই। আমারে মাফ কইরা দেন। চৈতি নিজের গলার কাছে হাত দিয়ে থমকে যায়। আয়না না দেখেই সে অনুভব করতে পারে জিনিসটা কি। গয়নাটা ফিরে পেয়েও চৈতির বুকের ভেতরটা শান্ত হয় না। সে জোর করে পেছন ফিরে তুরাগকে কিছু এক কড়া কথা বলতে চায়, কিন্তু তুরাগ তাকে সুযোগ দেয় না। তুরাগ চৈতির কান্না ভেজা লাল হয়ে যাওয়া মুখটার দিকে তাকিয়ে হাসে। তারপর হুট করেই এক অনাকাঙ্ক্ষিত কাণ্ড ঘটিয়ে ফেলে সে। চৈতি কিছু বুঝে ওঠার আগেই তুরাগ আলতো করে নিজের ঠোঁট ছুঁয়ে দেয় চৈতির লাল টুকটুকে নাকের ওপর। মুহূর্তের জন্য চৈতির সারা শরীর কেঁপে ওঠে। তার শির দ্বারা বেয়ে বিদ্যুৎ খেলে যায়। সে স্তব্ধ হয়ে তুরাগের চোখের দিকেই তাকিয়ে থাকে। তুরাগ আদুরের দৃষ্টি নিয়ে চৈতির দিকে চেয়ে থেকে নিচু স্বরে বলে, আমার টমেটো। চৈতির সব রাগ মুহূর্তেই জল হয়ে যায়। একরাশ লজ্জা এসে তাকে জাপটে ধরে। সে আর তুরাগের চোখের দিকে তাকাতে পারে না। ছি, লোকটাকে সে মনে মনে কত গালি দিয়েছে, এমনকি চোর পর্যন্ত বলেছে। চৈতি আমতা আমতা করে নিচু স্বরে প্রশ্ন করে, কই রেখেছিলেন এইগুলো? আমি তো সারা ব্যাগ তন্ন তন্ন করে খুঁজলাম। তুরাগ এবার তার বড় হাতের মুঠোয় থাকা বাকি গয়না আর দলা পাকানো টাকাগুলো চৈতির মেলে ধরা হাতের উপর রাখে। তারপর খুব গভীর মুখে বলে, আপনার তো দুনিয়ার কোনো খবরই নাই। এর লজ্ঞা আমি এনে আসার পরদিন পাকঘরের পেছনে পুঁতে পারছিলাম, যাতে চুরি না হয়। চৈতি হাতে গহনাগুলোর দিকে তাকিয়ে দেখে, সেখানে তার মায়ের গয়নার পাশে আরও কিছু পুরনো আমলের নকশা করা রূপোর গয়না রয়েছে। তুরাগ চৈতির বিস্ময়মাখা চোখের দিকে তাকিয়ে ধীর গলায় যোগ করে, দেখেন, এনে আমার মারও গহনা আছে। তুরাগ চঞ্চল হাতে নুপুর জোড়া নিজের হাতের তালুতে তুলে নেয়। রূপোর পুরনো নুপুরগুলো মেঘলা দিনের মরা আলোয় অদ্ভুত দ্যুতি ছড়াচ্ছে। তুরাগ চৈতির চোখের দিকে তাকিয়ে খুব আকাঙ্ক্ষা নিয়েই জিজ্ঞেস করে, পড়াইয়া দেই? চৈতি কোনো উত্তর দেওয়ার সুযোগই পায় না। তার সম্মতির অপেক্ষা না করেই তুরাগ হাঁটু গেড়ে মাটির ওপর বসে পড়ে। চৈতির নরম পা দুখানি নিজের শক্ত হাতের উপর তুলে নিতেই চৈতির সারা শরীর আবার শিহরণে কেঁপে ওঠে। তুরাগ নুপুরের হুকটা আটকে দিতে দিতে নিচু স্বরে প্রায় ফিসফিস করেই বলে,
আমার যদি কোনোদিন সামর্থ্য হয়, আমি আমার রাজকন্যার পায়ে সোনার নুপুর পরাইয়া চুমু খামো।